আহ, উপস্থিত সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের যে বিষয়টা নিয়ে এখানে বলার কথা, অন্যভাবে সক্ষম মানুষদের কথা, এবং যিনি বলবেন, যিনি বক্তা ছিলেন, শ্রী এস কে মহান্ত। ভারত সরকারের যে একটা এনুমারেটেড রেট আছে 2.5%, তো সেটা ঠিক কাজে লাগে না। কারণ হচ্ছে এনুমারেটেড হয়েছে 2011 আপনার সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তারা সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে পরেই তাদেরকে শুধু খালি জনগণনার মধ্যে নেওয়া হচ্ছিল প্রতিবন্ধী বলে। কিন্তু দেখা যাচ্ছে যে ভারত সরকার আমাদের দেশে ছিল সেই 7 ধরনের প্রতিবন্ধীকে সেটাকে 21টা প্রতিবন্ধী ইনক্লুডেড হয়েছে। তো আমরা এই সমস্ত কিছু আলোচনা করবার আগেই আমরা যদি প্রথমেই দেখে নিই যে disabled definition as per Oxford Dictionary, disabled of a person having a physical or mental condition that limit movements or activities. তার মানে হচ্ছে অ্যাক্টিভিটিসকে লিমিট করছে যারা, তারাই প্রতিবন্ধীজনিত লোক, এবং তাদের আমরা বর্তমানে সক্ষমভাবে আমরা বলছি। শুরুটা হচ্ছে, আমরা একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। 1965 সাল, 1971 সালে ভারতবর্ষের দুটো ভয়াবহ যুদ্ধ হয়ে গেল। প্রচুর মিলিটারি বিভিন্ন ভাবে জখম হলো। সেই মিলিটারিদেরকে রিহ্যাবিলিটেশন করবার জন্য ভারতবর্ষে তখন কিন্তু অর্থোপেডিক সায়েন্সও ছিল না, আর এই আর্টিফিশিয়াল লিম্বসও কিছু ছিল না। তখন আমাদের ভূতপূর্ব প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড হাইজিন সমস্ত কিছু নিয়ে মিটিং বসে, এবং সেই মিটিং এ সিদ্ধান্ত হয় যে এই সমস্ত বিশাল সংখ্যক যে মিলিটারি যারা জখম হয়েছে তাদের রিহ্যাবিলিটেশন করবার বা তাদের আর্টিফিশিয়াল লিম্বস দেওয়ার একমাত্র দরকার হচ্ছে ভারত সরকারের, এবং সেটা করতে গেলে পরে যে বিশাল টাকা খরচা হবে সেই টাকা দিয়ে আমাদের দেশেই এটা একটা প্ল্যান সেট আপ করা যাবে। কারণ তখনই ভারতবর্ষের জনগণ একটা বিশাল অঙ্ক ধারণ করেছে। আমরা সেই সময়ের কথা বলছি যখন পৃথিবীর যে দুটো বৃহত্তম জনসংখ্যাওয়ালা দেশ, একটি হচ্ছে চীন এবং একটি হচ্ছে ভারত। চীনের সংক্রান্ত কোনো তথ্য তখন পাওয়া যেত না, তারা কি করছে না করছে হেন তেন 700 কিছু আমরা জানতাম না। আমরা জানি শুধু ভারতের ব্যাপারে। ভারত তখন করলো কি, যে 1965 আর 71 যুদ্ধের পরে 72 সালের মিটিং এ এটা সিদ্ধান্ত হলো যে একখানা ভারতবর্ষে এই ধরনের, এবং পার্লামেন্টে অ্যাক্ট পাস করা হলো। আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়াকে গঠন করা হলো। এটা 100% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং এর স্ট্যাটাস দেওয়া হলো, অটোনমাস বডি করে দেওয়া হলো পার্লামেন্টে অ্যাক্ট পাস করে। এবং আইআইটি কানপুর থেকে মোটামুটি প্রায় 150 বিঘা জমি কেটে নিয়ে এই ফ্যাক্টরিটাকে তৈরি করে মিষ্টি। 1975 সালে এটা ইনঅগুরেশন হয় এবং 78 থেকে এর কমার্শিয়াল প্রোডাকশন শুরু হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে বিশ্বমানের যে সমস্ত জিনিসপত্র প্রতিবন্ধীদের, সেটা আমাদের কাছে কিছুই জানা ছিল না। সেই জিনিসগুলো আমাদের বাইরের দেশ থেকে কিছু প্রোটোটাইপ কপিরাইট কিনে নিয়ে আসা হলো। কিছু ইঞ্জিনিয়ার সেই দেশ থেকে, বিশেষ করে ইংল্যান্ড থেকে আমাদের বেশ কিছু ইঞ্জিনিয়ার, বায়ো ইঞ্জিনিয়ার আমাদের দেশে আসলো। এসে আমাদের এখানকার যারা বায়ো ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে ট্রেন আপ করলো।
যারা জেনারেল সার্জন ছিল তাদের অর্থোপেডিক্সের কিছু ট্রেনিং দিয়ে নেওয়া হলো, দিয়ে নিয়ে এই সমস্ত কিছু কাজকর্ম শুরু হয়ে গেল। এবং দেখা গেল যে 1981 সালে ভারত সরকার একটি ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ডিসেবল ডিক্লেয়ার করলো, এবং ডিক্লেয়ার করার পরে সেইখানে ভারতীয় যে সমস্ত প্রতিবন্ধী আছে সেই প্রতিবন্ধীদের জন্য একটা স্কিম তৈরি করা হলো। তার নাম হচ্ছে অ্যাডিপ, অ্যাসিস্ট্যান্স টু ডিসেবল পারসন স্কিম। সেই স্কিম অনুযায়ী সেই সমস্ত প্রতিবন্ধীরা বিনামূল্যে তারা জিনিসপত্র পাবেন একটা সার্টেন কন্ডিশনে। তারপরে চলে আসলো 1992 সাল। 81 সাল থেকে 1992 সাল ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি রেজুলেশন নিল যে এই সারা বিশ্বে, কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে সারা বিশ্বে যে ডিসেবলদের সংখ্যা, এই ডিসেবলদের সংখ্যা ডেভেলপিং কান্ট্রিতেই সব থেকে বেশি, বিশেষ করে এশিয়ার কয়েকটা দেশ, ডেভেলপ দেশ ছাড়া আর সব দেশই উন্নত দেশ, এবং সেই সমস্ত দেশের ডিসেবলের সংখ্যা অত্যাধিক বেশি। আমরা ভারতবর্ষের লোকজন ইউনাইটেড নেশনের যে জেনারেল অ্যাসেম্বলি রেজুলেশন হলো সেটাকে সাদরে গ্রহণ করা হলো, এবং ভারতও এর মধ্যে 167টা দেশের মধ্যে ভারতও এর মধ্যে কনসেন্ট দিল, দিয়ে 1992 সাল থেকে এখনো পর্যন্ত টাইম টু টাইম ডিফারেন্ট ডেভেলপমেন্ট ইস্যু চলে আসছে। আমাদের দেশে দুটো গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন হয়েছে প্রতিবন্ধীদের জন্য। একটা হচ্ছে পিডব্লিউডি অ্যাক্ট 1995, দি পার্সন উইথ ডিসেবিলিটিস ইকুয়াল অপরচুনিটিস প্রোটেকশন অ্যান্ড রাইট অ্যান্ড ফুল পার্টিসিপেশন অ্যাক্ট 1995। এইটাতে সমস্ত কিছু প্রতিবন্ধীদের একখানা গাইডলাইন্স তৈরি করে দেওয়া হলো। এই গাইডলাইন্স অনুযায়ী নোটিফিকেশন করা হলো। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য নোডাল এজেন্সি বা নোডাল মিনিস্ট্রি। এই যে এক গেজেট নোটিফিকেশন হলো এই 27শে ডিসেম্বর 1995 সাল থেকে এই জিনিসটা ভারতবর্ষে চালু হয়ে গেল। এর মধ্যে কি হচ্ছে যে এই অ্যাক্টের মধ্যে একটা সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি থাকছে, স্টেট কোঅর্ডিনেশন কমিটি থাকছে, এবং তারপরেই চলে আসছে প্রিভেনশন অ্যান্ড আর্লি ডিটেকশন অফ দ্য ডিসেবিলিটিস, education of the disabled persons, employment affairs of the disabled employment, affirmative action, research and manpower development, recognition of the institution for the PWD, chief commissioner and commissioner of disabilities, social security and miscellaneous। একটা যখন আইন পাস হয় তখন বিভিন্ন জিনিসপত্র চিন্তা ভাবনা করে এই সেন্ট্রাল কোঅর্ডিনেশনের মধ্যে কি হলো, চিফ কমিশনার অফ ডিসেবিলিটিস ভারতবর্ষে বসে গেলেন জুডিশিয়াল পাওয়ার নিয়ে তাদের যে সমস্ত প্রতিবন্ধীদের কোনো সুখ সুবিধা দুঃখ অন্যায় অবিচার যা কিছু হোক, তিনি সরাসরি একটা সাদা কাগজে লিখে অ্যাপ্লিকেশন লিখে চিফ কমিশনার অফ ডিসেবিলিটিস এর কাছে পাঠালে পরেই তার ইনকোয়ারি হবে, তদন্ত হবে, কমিশন সে সমস্ত জিনিসপত্র সূক্ষ্মভাবে পরীক্ষা করে দেখবে। এবং অ্যাকর্ডিং টু দিস পিডব্লিউডি অ্যাক্ট 1995 সারা ভারতবর্ষে স্টেট ডিসেবিলিটিস অ্যাক্ট চালু হয়ে গেল, এবং পশ্চিমবঙ্গে না, শুধু পশ্চিমবঙ্গে নয়, সমস্ত স্টেট গভর্নমেন্ট একটি করে ডিসেবল কমিশনার নিয়োগ করলো। জেনারেলি এরা আইএস পার্সন। আমাদের পশ্চিমবঙ্গে আইএস পার্সন ডিসেবল কমিশনার, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাই পদাধিকার বলে এরা হচ্ছে অ্যাডিশনাল কমিশনার অফ ডিসেবিলিটিস। যত কিছু পাওয়ার, ডিস্ট্রিক্টের পাওয়ার সমস্ত কিছু ডিএম এর হাতে,
স্টেটের হাতে আছে সম্পূর্ণ কিছু, এরা স্বশাসিত সংস্থার মতন কাজকর্ম করে। এরা এই যে ডিজেবলদের উপরে যে সমস্ত কিছু জিনিসপত্র যে ভার দেয়া হয়েছে, যে প্রিভেনশন অ্যান্ড আর্লি ডিটেকশন অফ দ্য ডিসেবিলিটিস, আমাদের দেশে এখনো পর্যন্ত কত ডিজেবল সে সম্পূর্ণ কোনো তথ্য নেই। কিন্তু এই অ্যাক্টে বলা হয়েছে যে সমস্ত ডিজেবলদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে মেডিকেলি। করা হয়েছে কি, সেন্সাস এনুমারেটরদেরকে বলে দেওয়া বলে দেওয়া হয়েছে তোমরা এই ক্রাইটেরিয়া হলে পরে তাদেরকে তুলো লিস্টের মধ্যে। যেমন বলা হচ্ছে যে টোটাল ক্রিপল না হলে পরে, ক্রিপল মানে কি দুপায়ে অক্ষম না হলে পরে তারা লিস্টের মধ্যে থাকবে না, কম হলে পরে তারা ঢুকবে না, হলে পরে ঢুকবে না। যখন 2016 যে একটা এসছে সেই একটার মধ্যে সে সমস্ত ঢুকছে। তো ডিসেবিলিটি প্রিভেনশন অ্যান্ড আর্লি আইডেন্টিফিকেশন অফ দ্য ডিসেবল, এডুকেশনের ব্যাপারটা আছে, এমপ্লয়মেন্ট আছে, অ্যাফার্মেটিভ অ্যাকশন আছে, রিসার্চ অ্যান্ড ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট আছে, রেকগনাইজেশন অফ দ্য ইনস্টিটিউশন অফ পিডব্লিউডি। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ এই 1995 সালের আইনে, যে কোনো প্রতিনিধি বা যে কোনো লোক ডিসেবলদেরকে সেবা করতে পারবে না, তার মানসিকতা থাকলে পরেও তিনি পারবেন না। এই কারণে যে যারা এই সমস্ত বিশেষভাবে সক্ষম লোক যারা, তাদেরকে কতগুলো ক্রাইটেরিয়া মেনে তাদেরকে কাজকর্ম করতে হয়। তো সেই জন্যে যে সমস্ত ইনস্টিটিউশন এই সমস্ত কিছু তাদের কাছে যোগ্য শিক্ষণ লোক আছে, প্রশিক্ষিত লোক আছে, যাদের এই সমস্ত কাজকর্ম ইনফ্রাস্ট্রাকচার আছে, কমিশন, স্টেট ডিসেবিলিটি কমিশন এই জিনিসটা ডিএম এর মাধ্যমে সম্পূর্ণ কিছু ইন্সপেকশন করার পরেই কোন এনজিও কে এই ছাড়পত্রটা দেয় সেবা দিতে পারবে। তারপরে এই সময়ে যে 1995 যে ছিল, সেই 1995-তে আমাদের কাছে ছিল 7 ধরনের ডিসেবল, যেমন অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, মেন্টালি হ্যান্ডিক্যাপ, হিয়ারিং হ্যান্ডিক্যাপ, ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, মাল্টিপল হ্যান্ডিক্যাপ, অটিজম, আর হচ্ছে লেপ্রসি কিওর ডিসেবল। আপনারা বা আমরা সবাই জানি যে ভারতবর্ষ যদি চেষ্টা করে কোনো কাজই অপূর্ণ থাকে না। আমরা দেখেছি ভারতবর্ষ 130 হোক, 137 হোক, 125 হোক, 100 কোটি হোক, এই দেশ থেকে পোলিও নির্মূল করতে যেমন তৎপর হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী শুরু করে প্রত্যেকটি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের প্রত্যেকটি ইনস্টিটিউশন এবং প্রত্যেকটি এনজিও, প্রত্যেকটি ক্লাব, সোসাইটি, জনসাধারণ সবার প্রচেষ্টায় কিন্তু আজ আমাদের দেশ থেকে পোলিও নির্মূল হয়ে গেছে। আজ 17 বছর হলো পোলিও নির্মূল হয়ে গেছে। সেই কারণে আমাদের দেশে এখন পোলিও সংক্রমণ নাই। আর একটা জিনিস আমি আপনাদেরকে জানাই, যে যারা ডিসেবল ছিল টোটাল ডিসেবলের 40%, টোটাল ডিসেবলের 40% ছিল আপনার এই পোলিও কেস। তো আজকে পোলিও আইডেন্টি কেস আমরা সমাধান করতে পেরেছি সবাই মিলে। এখন আস্তে 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 আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের দিকে এগোচ্ছি। ডিসেবলদেরকে নিয়ে প্রচুর কাজ হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একসাথে হাতে হাত রেখে এই সমস্ত কিছু কাজকর্ম করেছে। সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যে আমরা নেটওয়ার্কিং করতে পেরেছি। প্রত্যেকটা এনজিও, প্রত্যেকটা ট্রাস্ট, প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা সোসাইটি, সহৃদয় পার্সন, এই সবাই মিলে, ইভেন কি ব্যবসায়ী সমিতি পর্যন্ত এই প্রতিবন্ধীদের সেবা করবার জন্য
এরা দরিদ্র নারায়ণ সেবা হিসেবে দেখে। তো সুতরাং যে দরিদ্র নারায়ণ সেবা হিসেবে দেখে। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রতিবন্ধীদের সেবাতে কিন্তু কোনো নগদ কিছু দেয়া হয় না, যা হয় কি এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস। ভারতবর্ষে একটাই স্কিম হচ্ছে 150 টাকা ইউটিলাইজেশন, থেকে বড় কোনো স্কিম নেই। কারণ দিল্লিকে নিয়ে এসে বিস্তারে এবং সমস্ত কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস রেগুলেশন মেনে এই সমস্ত কিছু জিনিসপত্র প্রতিবন্ধীদের হাতে তুলে দিল। এরপরে যে সমস্ত জিনিসপত্রগুলো আসছে, আমরা যখন ডিসেবলদের কাজ করি, সেই ডিসেবলদের কাজ যখন নন কোভিড পজিশনে ছিল তখন তার লিস্ট ছিল এইরকম যে আমরা প্রথমে কোনো জায়গায় কাজ করতে গেলে পরে প্রতিবন্ধীদের সেটা আগে কি হচ্ছে বেসলাইন সার্ভে করে নেওয়া হয়, কি ধরনের প্রতিবন্ধী, কত পরিমাণ আছে, কি আছে। কারণ জেলা টু জেলা এই প্রতিবন্ধী ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে, তাদের জীবিকা কি তাদের উপরে নির্ভর করে। আপনারা জানেন সুন্দরবনে একটি গ্রাম আছে, সেটা হচ্ছে বিধবা পাড়া। সবাই তাদের স্বামীরা সুন্দরবনে মাছ ধরতে বা অন্যান্য কাজে গিয়ে তাদেরকে, বেশ কিছু লোক আবার ওই রকম ভাবে ফিরেও এসছে। তো তাদেরকে কিন্তু কোনো ক্যাটাগরির মধ্যে আমরা ফেলে যে তাকে ট্রিটমেন্ট দেব বা তাকে এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস দেবো সেই অবস্থা বাগে কিন্তু রাখেনি। তো সেই অ্যাওয়ারনেস জেনারেশন প্রোগ্রাম, বিভিন্ন পার্সন টু পার্সন তারপরে সমস্ত লোক প্রধান সমাগম হবে, সেখানে আমরা পোস্টারিং করি। তার নির্দিষ্ট করতে হয় অর্থনীতি, এরা হচ্ছে তারপরে এই কাউন্সিলিংটা দুটো বাচ্চাকে নিয়েই, বাচ্চা বড় হয়ে গেছে তবু মা কোলে নিতে পারছে না, তবু ছোট বড় বাচ্চাকে কোলে করে নিয়ে এই আমাদের ক্যাম্পগুলোতে হাজির হয়। তো প্যারেন্টাল কাউন্সিলিং আমরা দেখি ম্যাক্সিমামই যে তার বাবা মা চায় যে তার বাচ্চা কাচ্চা কিছুটা পড়াশোনা করুক, তার বাচ্চা কাচ্চা কিছুটা প্রশিক্ষণ পাক, স্কিল ডেভেলপমেন্ট পাক। আমরা তার সাথে সাথে কেউ দেখে নিই যে তার মনোভাবটা কিরকম। তারপরে আমাদের নিড অ্যাসেসমেন্ট করতে হয় যে তার কি দরকার, যদি ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দরকার পড়ে তাহলে ব্লকের কাছ থেকে ব্লক ওয়েলফেয়ার অফিসার থাকেন, তাকে রেফার করা হয়, বা বিডিও কে রেফার করা হয়, বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে রেফার করা হয়। আর যে সমস্ত কিছু এডস এন্ড অ্যাপ্লায়েন্সেস আছে যেগুলো দরকার, সেই সমস্ত কিছু জিনিসপত্র তাদেরকে দেওয়ার জন্য অনুমোদন করা হয়। যেমন মোবিলিটি রিহ্যাবিলিটেশন হচ্ছে সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। সমস্ত কিছু রেডি, কিন্তু
আমাদের প্রতিবন্ধীর মোবিলিটি নেই। মোবিলিটি না থাকার জন্য সেই অ্যাপ্লায়েন্সেস বা সেই যে স্পেশালাইজড ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশন পর্যন্ত পৌঁছানোর মতন তার ক্ষমতা নেই। তাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে গেলে পরে যে মোবিলিটি এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্স দরকার, সেই এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্স প্রথমেই দরকার, সেটাই হচ্ছে প্রথম দরকার ছিল। এবং ভারতবর্ষে সেই স্টেট গভর্নমেন্টই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টই হোক, তারা যৌথ প্রজেক্টে যৌথভাবে এই সমস্ত এনজিও কে নিয়ে এই প্রতিবন্ধীদেরকে এই জিনিসপত্রগুলো, উপকরণগুলো উপলব্ধ করিয়ে তাদেরকে মুভমেন্ট করে তোলা হয়েছে, তাদেরকে গতিশক্তি দেওয়া হয়েছে। তারা হসপিটালের সামনে গিয়ে হাজির হতে পারছে। তারপরে আছে কিছুটা বেসিক এডুকেশন। বেসিক এডুকেশন দেওয়া হয় এই কারণে যে অন্তত পরবর্তী ক্ষেত্রে তাকে যাতে এই জীবিকা নির্বাহ করতে গেলে পরে যাতে কোনো কিছু অসুবিধা না হয়, সেই সমস্ত বেসিক এডুকেশন দেওয়া হয়। ভোকেশনাল অ্যান্ড স্কিল ট্রেনিং, এইটার মাধ্যমে তাদেরকে স্কিলড হ্যান্ড তৈরি করা হয়। আমরা কতগুলো কেসকে দেখি যে তারা ভোকেশনাল ট্রেনিং এ মানুষের থেকে, সুস্থ মানুষের থেকে বেশি সক্ষম, সুস্থ মানুষের থেকে তারা বেশি সক্ষম। স্কিল ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে তারপরে তাকে দেওয়া হয় এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং। এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং এ দেওয়া হয় কিভাবে, যে কি করে কি ব্যবসা করবে, কিভাবে চালাবে, কেমন করে চালাবে, কি তার র মেটেরিয়াল কোথায় অ্যাভেলেবিলিটি, এই সমস্ত জিনিসপত্র। তো আমরা প্রতিবন্ধীকে কোনো সময় বলি না যে তুমি নিউক্লিয়াস ফিজিক্স নিয়ে ব্যবসা করো। আমরা বলি যে ভাই খুব সিম্পল ব্যবসা করো, ডিম সেদ্ধর ব্যবসা করো। বাস স্ট্যান্ড গুলোতে ডিম সেদ্ধর ব্যবসা করতে আরম্ভ করলো এবং করেছে সেই সমস্ত কিছু। তারপরে কি হচ্ছে, রেইজিং অফ লোন ফান্ড ফর সেলফ এমপ্লয়মেন্ট। আমাদের দেশে কিন্তু এই যে যতগুলো প্রোগ্রাম আমি বললাম, এই সমস্ত প্রোগ্রামেরই কিন্তু এক একটা করে ন্যাশনাল ইনস্টিটিউট আছে এবং তার সাথে সাথে অ্যাপেক্স বডিজ আছে। যেমন আমি আপনাকে বললাম যে রেইজিং অফ লোন অ্যান্ড ফান্ড ফর সেলফ এমপ্লয়মেন্ট, এই সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের দেশে ন্যাশনাল হ্যান্ডিক্যাপ ফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে, ভারত সরকারের তৈরি। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারে এরা কাজ করে। এরা কিন্তু প্রতিবন্ধীদেরকে, এই প্রশিক্ষিত প্রতিবন্ধীদেরকে তারা লোন দেয়। এই লোনের মধ্যে হচ্ছে কি 25% সাবসিডি, 4% ইন্টারেস্টের লোন দেয়। প্রত্যেকটা স্টেটে কিন্তু তাদেরকে নোডাল এজেন্সি আছে, তাকে দিল্লি পর্যন্ত যেতে হচ্ছে না, স্টেটেই তার কাছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বা ব্লক ওয়েলফেয়ার অফিসারের মাধ্যমে এই সমস্ত কিছু অ্যাপ্লিকেশন পাঠানো যায়। তো এই যে প্রথম থেকে বেসলাইন সার্ভে থেকে সমস্ত কিছু করে 9 নম্বর পর্যন্ত রেজিং অফ লোন অ্যান্ড ফান্ড ফর সেলফ এমপ্লয়মেন্ট করা হলো, তারপরে আসলো সোশ্যালাইজেশন। এই সোশ্যালাইজেশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সরকার কোটি টাকা খরচা করলে পরেও একটা সোশ্যালাইজেশন করতে পারবে না। তার কারণটা হচ্ছে কি, এখানে দরকার পড়ে দরদ, মানবিকতা এবং সহৃদয়তা, যেটা একমাত্র সম্ভব হচ্ছে এনজিও সেক্টরে। যেমন বলি যে বলে, প্রতিবন্ধী বলে, হ্যান্ডিক্যাপ বলে, বিভিন্ন জিনিস বলে। যখন এই সমস্ত সে যখন প্রতিষ্ঠিত, তার বা গরিব একটি ভালো মেয়ের সাথে তাকে তার বিবাহ সম্পন্ন করা হলো, সঙ্গে সঙ্গে কিন্তু তার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল। শ্বশুর বাড়ির লোক বলছে পাত্র আমার খুবই ভালো, জামাই আমার খুবই ভালো, পায়ে শুধু খালি একটু খুঁত আছে, হ্যান্ডিক্যাপ আর কোথায় পায়ে একটু খুঁত আছে। গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস, আমাদের দেশে গুরুত্বপূর্ণ কতগুলো অনেকে জানে, অনেকে জানে না। গেছে
আমরা যে সমস্ত চাষিরা করতেছি, এগুলো কিন্তু সরকারি অবস্থাতে আছে। যে সমস্ত কিছু আছে, সেই সমস্ত রিহ্যাবিলিটেশন হয়ে গেছে, কিন্তু অঙ্গ সমস্ত কিছু দেয়া হওয়ার পরেও ক্ষেত্রে একটা বড় প্রবলেম এসে দাঁড়াচ্ছে যে এই লেপ্রসি কিওর, যতই এরা লেপ্রসি কিওর হোক, এখনো পর্যন্ত সামাজিক সংস্কার তাদের কাছে কিছুটা বাধ্যবাধকতা আসে। কোন পাড়াতে গিয়ে তারা বসবাস করতে গেলে পরে, কোনো বাড়িতে ভাড়া চাইলে পরে তারা দিতে চায় না। কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে যে তারা চিন্তা ভাবনা করে যে এদের তো জীবিকা হচ্ছে ভিক্ষা করায়। প্রি ডিজিজে তাদের ছিল ভিক্ষা করা, এখন পর্যন্ত কিছু করে উঠতে পারে। জটিল সোশ্যাল প্রবলেম গুলোকে, এটাকে উতরানোর আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের দেশে যে সমস্ত কিছু, আমাদের যেখান থেকে যে সমস্ত কিছু আমরা ডিসেবল গুলোকে দেখি, তার ডিসেবলদেরকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কনজেনিটাল ডিসেবিলিটিস। কনজেনিটাল ডিসেবিলিটিস মানে হচ্ছে মাতৃ গর্ভ থেকে যে ডিসেবিলিটি নিয়ে বাচ্চা ভূমিষ্ঠ হলো, আর আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড ডিসেবিলিটিস, যে ভূমিষ্ঠ হওয়ার পরে তারপরে বিভিন্ন কাজ কারবারে এই সমস্ত কিছু ডিসেবিলিটি হলো। তো কনজেনিটাল ডিসেবিলিটিস এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো ডিসেবিলিটি আছে, সেটা হচ্ছে সেরিব্রাল পলসি সিপি আর মেন্টাল রিটার্ডেশন এমআর। এই সমস্ত জিনিসপত্র, এই যে সেরিব্রাল পলসি আর মেন্টাল রিটার্ডেশন, আজকে যদি আমরা অ্যাওয়ারনেস জেনারেশন প্রোগ্রাম আমরা করতে পারি কন্টিনিউয়াসলি, এবং করছেও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসি, মিসেস সুধা কল, সারা ভারতের বিখ্যাত মহিমান্বিত মহিলা, উনি জান প্রাণ দিয়ে এই কাজকর্ম করে যাচ্ছেন। এবং আমরা মনে হয় জানি যে তিনি হচ্ছে সম্পর্কে রাজীব গান্ধীর মামাতো বোন। আমাদের কলকাতাতেই আছে, আগে নাম ছিল ইস্টার্ন ইন্ডিয়া স্প্যাস্টিক সোসাইটি অফ ইস্টার্ন ইন্ডিয়া, এখন এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসি। এরা ন্যাশনাল ডিসেবিলিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশাল একখানা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার কারণটা হচ্ছে যে 2016 সালের যে ডিসেবিলিটি অ্যাক্টটা পাস হয়েছে, সেই অ্যাক্টটা কিন্তু সম্পূর্ণ কিছু রিডাক্টেড করেছে মিসেস সুধা কল। কনজেনিটাল ডিসেবিলিটিস এর মধ্যে সেরিব্রাল পলসি আর মেন্টাল রিটার্ডেশন। তারপরে কি হচ্ছে যে কিছু আছে অ্যাবসেন্স অফ বোন অ্যান্ড জয়েন্টস। আপনারা দেখবেন মুর্শিদাবাদ জেলাতে মুসলিম প্রধান অঞ্চলে এদের নিজেদের রক্তের রিলেটিভের মধ্যে বিয়ে হয়, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 40% কেসেস তাদের বাচ্চাগুলো ভূমিষ্ঠ হচ্ছে, কারো হাত নেই, কারো পা নেই, হয়তো দেখা গেলে একটা চোখ আছে একটা চোখ নাই, নাক হয়তো ওই রকম ভাবে বিভৎস বিভৎস জিনিস। 2 নম্বর হচ্ছে কি, রিকেটিক বাচ্চা হয়। রিকেটিক বাচ্চা, যে মা পরিপুষ্টতা পায়নি দীর্ঘ গর্ভকালীনে, সেই বাচ্চাগুলো হচ্ছে সেই রিকেটিক। হাইড্রোসেফালিস, বিশাল বড় এক মাথা নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করছে, এবং তার আবার উল্টোটাও আছে। তারপরে যেটা সব থেকে আমরা সংক্ষেপে সব থেকে বেশি দেখি, সেটা হচ্ছে সিটিইভি, কনজেনিটাল টেলিপিস ইকুইনোভারাস। আপনাদেরকে বললে পরে খুব আপনারা বুঝতে পারবেন, বা এটা জেনে খুব দুঃখ পাবেন, আনন্দিত হবেন, যে এই যে বাচ্চাটা যে যার সিটিইভি নিয়ে জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণ করার সাথে সাথে
যদি তাকে ডেনিস ব্রাউন স্প্লিন্ট বলে একটা যন্ত্র পাওয়া যায়, এর ম্যানুফ্যাকচারার হচ্ছে আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই বাচ্চাটা কিন্তু আর প্রতিবন্ধী হবে না। যতই দিন যাবে বডির ওয়েট বাড়বে, ওই পাটা বেঁকা পাটা আরো বেঁকে যাবে এবং আস্তে 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 পূর্ণ প্রতিবন্ধী হবে। তারপরে দেখা যাবে যে সে 40% ডিসেবিলিটি থেকে আস্তে 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 80% ডিসেবিলিটি। এটা যদি আর্লি চাইল্ডহুড আইডেন্টিফিকেশন করা যেত তাহলে কিন্তু এই ডিসেবলটা আর ডিসেবল থাকতো না, সে সুস্থ স্বাভাবিক লোকজন হয়ে যেত। তারপরে আপনারা জানেন ডিফ অ্যান্ড ডাম, মুখ অ্যান্ড বধির, জন্মকালীন থেকে এইটা ভারত সরকার কতগুলো জিনিস করছে। সেই জিনিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিফ অ্যান্ড ডাম যে সমস্ত কনজেনিটাল আর্লি চাইল্ডহুড আইডেন্টিফিকেশন করে তাদেরকে কিন্তু খুব সহজেই নিরাময় করে দেয়া হচ্ছে। ব্লাইন্ড আছে জন্মগত, আর আদার কনজেনিটাল ডিফর্মিটি। আর অ্যাকোয়ার্ড ডিসেবিলিটির মধ্যে হচ্ছে সেটা হচ্ছে পোলিওমাইলিটিস কেস। আপনাদেরকে বলেছি যে 40% অফ দি টোটাল ডিসেবল ওয়াজ পোলিওমাইলিটিস, কিন্তু এখন পোলিওমাইলিটিস কেস 0, একটাও নেই। যদি কোনো অঞ্চলে একখানাও পোলিওমাইলিটিসের কেস তৈরি হয়, সঙ্গে সঙ্গে যারা হেলথ কর্মী আছে তাদেরকে এফআইআর করতে হবে। তো সুতরাং কি কড়াকড়ি করেছে আপনারা চিন্তা করে দেখুন। আর এই রকম মিলিটারি অ্যাকশন আমার মনে হয় চাইনিজ যুদ্ধ এত কড়াকড়ি করেনি, যেখানে সমস্ত লোক একত্রিত হয়ে এই পোলিও নিরাময়ের ক্ষেত্রে যুদ্ধ করেছে। তো পোলিওটাকে কি হচ্ছে পোস্ট পোলিও রেসিডুয়াল প্যারালিসিস বলা হয়। পোস্ট পোলিও রেসিডুয়াল প্যারালিসিস বলা হয় এই কারণে, প্রথমে বাচ্চার জ্বর হয়, এটা জলবাহিত রোগ, জলের মধ্যে দিয়ে দূষিত জিনিস তার পেটের মধ্যে গিয়ে হাজির হয় এবং তখন আস্তে 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 সেই জিনিসটাকে জ্বরে পরিণত করে, জ্বরের পরে তারপরে তার নার্ভ গুলোকে নষ্ট করে দেয়। এই যখনই নার্ভ নষ্ট করে দিল তখন আমাদের এক একটি পায়ে 5টি করে জয়েন্ট আছে, মেজর জয়েন্ট, 2টো অ্যাঙ্কেল জয়েন্ট, 2টো নি জয়েন্ট, একটা হিপ জয়েন্ট। এই 5টা জয়েন্টকে আর কাজ করতে দেয় না। যে নার্ভ সিস্টেমে এইটাকে রাখা আছে সেই নার্ভ আর এই জয়েন্ট গুলোকে কাজ করতে দিতে পারে না, আস্তে আস্তে তারা পড়ে যায়। আর এইটাই হচ্ছে সব থেকে মারাত্মক অসুখ। যত ডিসেবিলিটি আছে এইটা হচ্ছে ওয়ার্সনিং ডিসেবিলিটি বলে, যে ওয়ার্সনিং ডিসেবিলিটি দিনকে দিন এরা খারাপ হতে যাবে। 2 বছরে বয়সে একরকম, 5 বছর বয়সে একরকম, 10 বছর বয়সে একরকম, এইরকম ভাবে যদি অ্যানালিসিস করা যায় তাহলে লাস্টে গিয়ে হয়তো 40 বছরে গিয়ে দেখা যাবে তার লাইফে 80% এর উপরে তার ডিসেবিলিটি চলে আসছে। ওয়ার্সনিং ডিসেবিলিটি এর কোনো ইয়ে নেই, নিরাময় নেই। তারপরে হচ্ছে মোটর নিউরন ডিজিজ। মোটর নিউরন ডিজিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাড় জয়েন্ট এই সমস্ত কিছু ডিফিকাল্টিজ আছে, অ্যাম্পুটেশন আছে, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অ্যাম্পুটেশন আছে, হাত অ্যাম্পুটেশন আছে, পা অ্যাম্পুটেশন আছে। তারপরে ট্রমা কেস। আপনারা এখন দেখেছেন যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের ট্রমা কেয়ার সেন্টার, ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে। কারণ ঘটনাটা হচ্ছে কি, এই ট্রমা কেয়ারের কেসগুলোকে এত গুরুত্বপূর্ণ যে মুহূর্তের মধ্যে তাকে নিয়ে যদি হসপিটালে নিয়ে গিয়ে যদি কাজ শুরু করে দেয়া যায় তাহলে অনেক জিনিসগুলোকে সুস্থ হয়ে যাবে। আর একটা অসুখ খুব গুরুত্বপূর্ণ অসুখ, সেটা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে যে তার শরীরের কোনো মাসেল কাজ করে না, বিশেষ করে তার লোয়ার লিম্বসের মাসেল। তাকে বসিয়ে রাখলে পরে ও বসে থাকবে কিন্তু উঠে দাঁড়াতে পারবে না। আর একটা গুরুত্বপূর্ণ আমাদের দেশে যেটা হচ্ছে পোস্ট ইনফেক্টেড প্যারাপ্যালিসিস। পোস্ট ইনফেক্টেড প্যারাপ্যালিসিস সম্পর্কে খুব একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমরা যখন মুর্শিদাবাদে কাজ করতে যেতাম তখন তারা গায়ের শক্তি হারিয়ে ফেলেছে, কোনো বল নেই, তাদের শক্তি নেই। কি করে হলো রে ভাই এইরকম? সে পেশেন্টের কোনো জবাব পাওয়া যায় না, বলে না আস্তে আস্তে এরকম হয়ে গেছে।
এই সমস্ত জিনিসপত্রগুলো হয়েছে ইল নিউট্রিশন। ইল নিউট্রিশনে আমরা তো ম্যাল নিউট্রিশনের কথা শুনেছি, যে ম্যাল নিউট্রিশন মানে যে নিউট্রিশনটা আমাদেরকে গুরুত্বপূর্ণ জীবন ধারণ করতে গেলে পরে যে নিউট্রিশন মিনিমাম দরকার, সেই জিনিসটাকে ম্যাল নিউট্রিশন, তার থেকে কম হলে পরে ম্যাল নিউট্রিশন হচ্ছে। কিন্তু ইল নিউট্রিশনটা কি? যে নিউট্রিশন বলে আমরা খাচ্ছি কিন্তু সেটা যে বিপরীত কাজ করছে। যেমন যে আপনার যে সমস্ত পশু প্রাণী মারা গেল, তার মাংস হয়তো খেয়ে ফেললো না ফেলে, তারপরে আরো সমস্ত কিছু ছোটখাটো জিনিসপত্র আছে যারা ডিজেবলদের মধ্যে। আমাদের ভারতবর্ষে যে সমস্ত অর্গানাইজেশন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তার মধ্যে হচ্ছে আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা হচ্ছে মাদার ইউনিট, এটাই প্রথম তৈরি হয়। এবং আইআইটি কানপুরের নাম আপনারা সবাই শুনেছেন, সেখান থেকে প্রায় 150 বিঘার মতন জমি কেটে নিয়ে এই আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়াকে তৈরি করেছে। এরা এখন সারা ভারতবর্ষে আরো অক্সিলারি ফ্যাক্টরি তৈরি করেছে এবং মার্কেটিং সেট আপ তৈরি করেছে, প্রোগ্রাম সেট আপ তৈরি করেছে, করে সারা ভারতবর্ষে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। এবং এটা দেখা যাচ্ছে ইস্ট এশিয়াতে, ভারত ইস্ট এশিয়াতে আর্টিফিশিয়াল লিম্বস বা অ্যালিমকোর মতন বড় অর্গানাইজেশন আর কেউ নেই। তার কারণ এইটাই হচ্ছে একমাত্র ইনস্টিটিউশন যেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের যে ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন মিশন আছে, সেই মিশনকে ইমপ্লিমেন্ট করে। তারপরে আছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, নিউ দিল্লি। এদের কাজকর্ম একটু দেরিতে শুরু হয়েছে, কিন্তু এদের দরকার হয়েছিল এই কারণে যে এই সংক্রান্ত, এই ডিসেবিলিটি সংক্রান্ত লেখাপড়া বা ডিগ্রি ডিপ্লোমা দিতে গেলে পরে যে আইন কানুনের প্রয়োজন হয়, সমস্ত আইন কানুন এবং কন্ট্রোল বডির মতন, ইউজিসির মতন, ইউনাইটেড গ্র্যান্ড ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের মতন এরা কাজকর্ম করে ডিসেবলদের ক্ষেত্রে, ডিসেবল রিলেটেড ইনস্টিটিউশনের ক্ষেত্রে। এরা সমস্ত কিছু কন্ট্রোলিং বডি। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া যারা ডিসেবলদের উপরে কাজকর্ম করবে তাদেরকে লাইসেন্সও দেয় এরা। ডিসেবলদের উপরে অনেকগুলো কোর্স আছে, যেমন বিএসসি ফিজিওথেরাপি, বিএসসি অকুপেশন থেরাপি, বিএসসি প্রস্থেটিক অর্থোটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে আছে এমএসসি, ওই সেম জিনিস আছে। তারপরে বিভিন্ন ডিপ্লোমা কোর্সও আছে। তারপরে যে সার্ভিস ইনস্টিটিউশন গুলোকে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট খুলেছে, সেটার মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, হ্যাঁ, তারপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হিয়ারিং হ্যান্ডিক্যাপ বোম্বে। এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ কিন্তু আমাদের কলকাতাতেই অবস্থিত। আমরা গর্ববোধ করি যে এইরকম একটা ন্যাশনাল ইনস্টিটিউট আমাদের কলকাতাতেই আছে, এবং এটা প্রায় এখন 15 একর জমির উপরে এটাকে তৈরি, এই বনহুগলিতে এটা আছে। আর তারপরে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হিয়ারিং হ্যান্ডিক্যাপ বোম্বেতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ দেরাদুনে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টালি হ্যান্ডিক্যাপ সেকেন্দ্রাবাদে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাল্টিপল হ্যান্ডিক্যাপ দিল্লিতে, ন্যাশনাল ট্রাস্ট, ন্যাশনাল হ্যান্ডিক্যাপ ফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন, আদার ইনস্টিটিউট অ্যান্ড ডিডিআরসি। আমাদের দেশে 107টা ডিডিআরসি খোলা হয়েছিল, ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার। মনে করেন কুচবিহারের প্রতিবন্ধী, তার পক্ষে কি কলকাতায় এসে তার আর্টিফিশিয়াল লিম্বস লাগানো সম্ভব? আসলে পরে তো দালালের পাল্লায় পড়ে যাবে। ওইখানেই তার সেন্টার তৈরি করেছে, সেই সেন্টার তৈরি করে এই সমস্ত তার চিকিৎসা ট্রিটমেন্ট। আর এই ডিডিআরসি মানে ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার, তারা কিন্তু কনজেনিট মানে কম্প্যাক্ট সার্ভিস প্রতিবন্ধীদেরকে দেয়। তার কারণ হচ্ছে যে একটি প্রতিবন্ধী সিঙ্গেল ডোর কাউন্টার, সেখানে গিয়ে হাজির হলো, সে মেন্টালি হোক, হিয়ারিং হোক, ভিজুয়ালি হোক, যাই হোক, সেই ডিডিআরসি তে গিয়ে হাজির হলে পরে সেখানকার ডাক্তার যারা আছে, সমস্ত কিছু আছে, তারা সবাই মিলে তার যতটা জিনিস দরকার আছে সেই জিনিসপত্রগুলোর ব্যবস্থা করে দেয়।
আর এই ডিডিআরসির মাথাতে আছে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ইনি হচ্ছে চেয়ারপারসন এই ডিডিআরসি। সুতরাং এটা একটা, আর এর ম্যানেজমেন্টে আছে কিন্তু আবার এনজিও। তার মানে এটা কি হচ্ছে, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার হচ্ছে এর সেক্রেটারি, মেম্বার সেক্রেটারি, এবং অন্যান্য নোডাল অফিসার হচ্ছে এনজিও, এবং অন্যান্য মেম্বাররাও এনজিও, সিএমও এনজিও এর মধ্যে আছে। তো এটা একটা খুব ভালো কনসেপ্ট ছিল। তো এখন প্রশ্নটা হচ্ছে কি যে এই যে সমস্ত কিছু কোম্পানিগুলো, এই যে ইয়েগুলো, ন্যাশনাল ইনস্টিটিউট গুলো, এদের নাম মাঝে মাঝেই চেঞ্জ হয়ে যাচ্ছে। শেয়ার বাজারে যেরকম শেয়ারের দাম ওঠে বাড়ে, ঠিক এই ইনস্টিটিউশন গুলোর নাম মাঝে মাঝে দেখবেন শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ লোকোমোটর ডিসেবিলিটিস, আর একটা নাম চলে আসলো, হঠাৎ করে সাইনবোর্ড চেঞ্জ হয়ে গেল। তো এই সমস্ত কিছু দেখা সত্ত্বেও আমাদের দেশে যে এই যে মোবিলিটি রিহ্যাবিলিটেশন বা ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশনের যে কাজকর্ম চলছে, এটা কিন্তু এক বাক্যে স্বীকার করতে হবে, এটা খুবই প্রশংসনীয়। যে সমস্ত এইডস অ্যান্ড অ্যাপ্লায়েন্স আমাদেরকে প্রতিবন্ধীদেরকে দেওয়া হয়, তার মধ্যে দু ধরনের জিনিস আছে, একটা হচ্ছে রেডি টু ইউজ আইটেম, আর একটা হচ্ছে ফ্যাব্রিকেটেড এইডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস, মানে টেলার মেড আইটেম। রেডি টু ইউজ আইটেমের মধ্যে ট্রাইসাইকেল আছে, ট্রাইসাইকেল মোটরাইজড আছে, ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রাইসাইকেল আছে, আর তার সাথে সাথে হাতে চালানো ট্রাইসাইকেলও আছে। এটা ভারত সরকারের তৈরি। হুইল চেয়ারও ঠিক সেই রকম মোটরাইজড বা ব্যাটারি চালিত বা ইলেকট্রিক হুইল চেয়ার আছে, অ্যাক্সিলা ক্রাসেস আছে, এলবো ক্রাসেস আছে, ওয়াকিং স্টিক আছে, মোবিলিটি স্টিক ফর ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, রোলেটার, ওয়াকার, এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র, যে ধরনের জিনিসপত্র প্রতিবন্ধীদেরকে দিলে পরে প্রতিবন্ধীরা চলাচলের সহায়তা পাবে, বা যারা রিকভারেবল। আমরা জানি যে ডিসেবলটা হচ্ছে পার্মানেন্ট ডিসেবিলিটি, কিন্তু কতগুলো ডিসেবিলিটি আছে, সেই সমস্ত ডিসেবিলিটি কিন্তু রিকভারেবল, বা তার যে পরিধি, যেমন কেউ স্ট্রোক হলো, স্ট্রোক হওয়ার সাথে সাথে সে ডিসেবলড হচ্ছে, কিন্তু তাকে যদি কন্টিনিউয়াস ফিজিওথেরাপি দেওয়া হয়, কন্টিনিউয়াস ওয়াকার দিয়ে তাকে চালানো হয়, তাহলে কিন্তু তার ডিসেবিলিটির পরিমাণটা অনেকটা কমে আসবে। হয়তো দেখা গেল 100% সুস্থ হলো না, কিন্তু দেখা গেল 20% তার অ্যাক্টিভিটিস লিমিটেড হয়ে গেল। তারপরে চলে আসলো ফ্যাব্রিকেটেড এইডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস। এর আগে আপনাদেরকে আমি বললাম যে পোলিওতে প্রথম প্রধান কাজ করে যে আমাদের পায়ে 5টি করে জয়েন্ট আছে, অ্যাঙ্কেলে 2টো, নিতে 2টো, আর হিপে একটা, এই জয়েন্ট গুলোকে নষ্ট করে দেয়। পোলিওর প্রধান কাজই হচ্ছে জয়েন্ট গুলো নষ্ট করে দেয়। তা আর্টিফিশিয়াল জয়েন্ট ঠিক ওই রকমই জয়েন্ট আর্টিফিশিয়ালি তৈরি করে বায়োমেকানিক্যাল প্রসেসে তার উপরে লাগিয়ে দিয়ে, এটাকে বায়োমেকানিক্যাল প্রসেসে লাগিয়ে দিলে পরে এই জিনিসগুলো এত সুন্দরভাবে প্রতিবন্ধীদের দুটো কাজ করে। একটা হচ্ছে কিউরেটিভ, আর একটা হচ্ছে তাকে মোবিলিটি দান করছে, যে সে চলতে পারছে, আর তার সাথে সাথে যখনই চলতে যাচ্ছে তখনই কি হচ্ছে, আর্টিফিশিয়াল জয়েন্ট ওর অরিজিনাল উইক জয়েন্টটাকে রোলেট করাচ্ছে, মানে কাজ করাচ্ছে। করতে করতে আস্তে আস্তে একমাত্র এই জিনিসটাই একমাত্র থিওরি যার মাধ্যম দিয়ে পোলিওকে কিছুটা কন্ট্রোলে আনা যায়। তা সত্ত্বেও আরো সমস্ত কিছু জিনিসপত্র আছে, যে যাদের পা কাটা আছে, হাত কাটা আছে, এই সমস্ত জিনিসপত্রগুলোকে তাদেরকে অ্যাকর্ডিং টু নেচার অফ অ্যাম্পুটেশন, যেমন হাঁটুর নিচে থেকে কাটা, হাঁটুর উপর থেকে কাটা, তারপরে হিপ ডিসআর্টিকুলেশন হয়ে গেছে, হিপ থেকে কাটা, এইরকম হাতের ক্ষেত্রে কনুইয়ের নিচে থেকে কাটা, কনুইয়ের উপর থেকে কাটা, শোল্ডার ডিসআর্টিকুলেশন, মানে একদম বগল পেঁচে কাটা। তারপর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখি, সেটা আপনারা সবাই কুঁজ লোককে দেখেন, কুঁজ হয়েছে পিঠে, এরকম ভাবে বেঁকে বেঁকে হাঁটে, সেই সমস্ত জিনিস করে দিয়ে ডিফরমেশন আছে, সেই ডিগ্রি অফ ডিফরমেশন আস্তে 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 চেঞ্জ করে দেওয়া যায়।
লক্ষাধিক রকমের ব্রেল, ব্রেস, ট্রাশ এই সমস্ত জিনিসপত্র আছে, যে সমস্ত জিনিসপত্র ডিসেবলদেরকে। এখন আমরা এই যে অ্যাডিভ স্কিম, এই অ্যাডিভ স্কিমের ক্ষেত্রে প্রেজেন্ট যে রুল আছে সেই রুলগুলোকে সম্পর্কে আমি একটা জিনিস বলবো। ভারত সরকার বলছে যে সমস্ত মানে এই জিনিসগুলো বিনা পয়সায় পেতে গেলে পরে তাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, 1 নম্বর। 2 নম্বর হতে হবে যে তার মাসিক ইনকাম 15,000 টাকার নিচে হতে হবে। 15,000 টাকার নিচে হলে পরে সে 100% সাবসিডিতে পাবে, আর আপ টু 20,000 পার মান্থ, আপ টু 20,000 পার মান্থ সে 50% সাবসিডি পাবে। তাকে আনতে হবে কিছুটা ফটো, ডিসেবিলিটি সার্টিফিকেট, আর হচ্ছে ইনকাম সার্টিফিকেট, যে এই জিনিসটা তার এই ইনকাম। আমাদের যে সমস্ত ইনস্টিটিউট যাদেরকে কথা বললাম, যেমন এই যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের সদর দপ্তর এইখানেই আছে। যারা অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ তারা সরাসরি ওইখানে চলে গেলে পরে তারা বেনিফিট পাবে। এবং অর্থোপেডিক্যালি ছাড়া হিয়ারিং, মেন্টাল, ভিজুয়াল এই তিনটে আবার এই অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ ইনস্টিটিউটের ক্যাম্পাসে তাদের আবার রিজিওনাল অফিস আছে। এইটা একটা খুব সুন্দর হয়েছে যে আপনার বনহুগলির এই যে অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ হসপিটালের মধ্যে যদি প্রবেশ করেন তাহলে আপনার মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টে মনে করুন যে 90% আপনি কভার করে ফেলতে পারছেন। কারণ অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, মেন্টালি হ্যান্ডিক্যাপ, ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, হিয়ারিং হ্যান্ডিক্যাপ, আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া সবাই এইখানে এক জায়গাতে বসে আছে। তো এখানকার এই প্রতিবন্ধীদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে। ইম্পর্টেন্ট ডেট আমরা কিছুটা করে ডিসেবলদেরকে যে অবজারভেন্স করি সেটা হচ্ছে 3rd ডিসেম্বর, ইন্টারন্যাশনাল ডে ফর দি পার্সন উইথ ডিসেবিলিটি। এটা ইউএনএ ডিসাইডেড। ইউএনএ বলেছে যে এদেরকে গ্রেটার অ্যাওয়ারনেস দেওয়ার জন্য, বেটার অ্যাওয়ারনেস দেওয়ার জন্য, গ্রেটার অ্যাওয়ারনেস দেওয়ার জন্য, বেটার অ্যাওয়ারনেস দেওয়ার জন্য তাদেরকে 3rd ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর দি পার্সন উইথ ডিসেবিলিটিস আমরা পালন করব। এই পালনের সাথে সাথে তাদেরকে করা হয় কোর্স করা হয়, বিভিন্ন মনীষী হেলেন কেলার, হেন তেন 717 প্রচুর দিগ্গজ দিগ্গজ লোক প্রতিবন্ধী আছেন, তাদের জীবনী নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেকটা ইনস্টিটিউশনে এই ধরনের কাজকর্ম হয়। 10 ডিসেম্বর হচ্ছে হিউম্যান রাইট ডে, এটাও বলা হচ্ছে যে এর সাথে যুক্ত। 23rd সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর সাইন ল্যাঙ্গুয়েজ। আপনারা জানেন যে যারা বোবা কালা তারা নর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না, তাদের জন্য দরকার পড়ে সাইন ল্যাঙ্গুয়েজ। তো 23শে সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর দি সাইন ল্যাঙ্গুয়েজ করা হয়েছে। 2nd এপ্রিল ওয়ার্ল্ড অটিজম ডে। এই আস্তে 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 এই অটিজম আর পার্কিনসন, অ্যালঝাইমার এই জিনিসগুলোকে খুব বেড়ে যাচ্ছে। পোলিও যেমন কমে গেছে সেরকম অ্যাক্সিডেন্টাল কেস, ট্রমা কেস, অটিজম যে কোনো লোকেরই। আমরা সাধারণত একটু বয়স্ক হলে পরে দেখছেন আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু মন চলে গেছে বৃন্দাবনে, ওইখানকার চিন্তা ভাবনা করছে। এটাকেই বলছে অটিজম। তিনি বাস্তব জগতে নেই, তিনি পড়ে আছেন অন্য কোনো জায়গাতে, কিন্তু তিনি আপনার সাথে কথা বলতে বলতে মন চলে গেছে। 21শে মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে। ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে মানে হচ্ছে এটা হচ্ছে মেন্টালি রিটার্ডদের কেস। মেন্টালি রিটার্ডদের কেসে এই ডাউন সিনড্রোম বলা হয়। এই 21শে মার্চ সারা পৃথিবী জুড়ে এই ডাউন সিনড্রোম ডে পালন করা হয়। 4th জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেল ডে। আমাদের পৃথিবীতে একমাত্র রাস্তা হচ্ছে যেমন সাইন ল্যাঙ্গুয়েজ, সেরকম অন্ধদের ক্ষেত্রে হচ্ছে ব্রেল সিস্টেম। আমাদের এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা আমাদের রামকৃষ্ণ মিশন করেছে নরেন্দ্রপুরে, সেখানে ব্রেল প্রেস তৈরি করেছে এবং সেই ব্রেল প্রেস থেকে লাখো লাখো বই, সেই সমস্ত কিছু বই ব্রেল সিস্টেমে পারফোরেটেড হয়ে, পারফোরেটেড মানে কি, ওটা 6 ডট সিস্টেম, একটা
বক্সের মধ্যে 6টা পারমুটেশন কম্বাইনেশনের ডট থাকবে। সেই ডট দেখে দেখে তারা সমস্ত কিছু ডিসেবলরা চিন্তা করে, মানে অন্ধরা চিন্তা করে তাকে পড়াশোনা করে, এবং দেখা যায় তাদের পড়াশোনার যে ভাবধারা, সেই ভাবধারা কিন্তু আমাদের থেকে অনেক তীক্ষ্ণ। কারণ তাদের যে সমস্ত অন্ধ আছে তাদের ক্যাপাবিলিটি, ইন্টারনাল ক্যালকুলেশন ক্যাপাবিলিটি এত অস্বাভাবিক যে কল্পনার বাইরে। মনে করুন যে কোনো ঘরের মধ্যে থেকে একটা জলালা ঘটি পড়ে গেল, ও ডিডাকশন টেকনোলজি করে নিল, মুহূর্তের মধ্যে তার মানসিক অবস্থা 10টা জিনিস ধরে নিল যে কিসের আওয়াজ হতে পারে এইটা, একটা একটা করে বাদ দিচ্ছে, একটা একটা করে বাদ দিচ্ছে, দিতে 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 ঠিক ওই জায়গাতে এসে হাজির হয়ে যাবে। কারণ এদের মানসিকতা, এরা বাইরে দেখছে না, না দেখার জন্য তাদের মাইন্ড ডাইভার্সিফিকেশন হচ্ছে না, মাইন্ডে একদিকে থেকে যাচ্ছে। যে 21টা ডিজিজকে এখন বর্তমানে ডিসেবলড অ্যাক্টের মধ্যে পড়ছে, 2016 ডিসেবলড অ্যাক্টের মধ্যে পড়ছে, তার মধ্যে প্রথমেই আসছে ব্লাইন্ডনেস, তার সাথে সাথে আসছে লো ভিশন। লো ভিশন মানে যে যাদের ভিটামিন ডেফিসিয়েন্সি আছে তাদেরকে, তারপরে হচ্ছে লেপ্রসি কিওর ডিসেবিলিটিস, তারপরে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, তারপরে লোকোমোটর ডিসেবিলিটি মানে অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, তারপরে হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, মেন্টাল ডিফরমিটি, মেন্টাল ইলনেসকেও এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা কিন্তু কনজেনিটাল নয়, এটা অ্যাকোয়ার্ড ডিসেবিলিটি। এই মেন্টাল ডিসেবিলিটি ইলনেসটাকেও, এটাকে জেনারেলি আমরা যাকে পাগল বলি সেই জিনিস, কিন্তু এইটাকেও প্রতিবন্ধকের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। আস্তে আস্তে ভারত সরকার বা আমাদের ভারতীয় জনগণকে একটা গ্রেটার পার্সপেক্টিভ দিচ্ছে যাতে ডিসেবিলিটি হিসাবে তাদেরকে সংরক্ষণ করা যায়। তারপরে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, তারপরে সেলিব্রাল পালসি, তারপরে মাসকুলার ডিস্ট্রফি, তারপরে ক্রনিক নিউরোলজিক্যাল কন্ডিশন, এই জিনিসটা ছিল না, ক্রনিক নিউরোলজিক্যাল কন্ডিশন, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি। স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি মানে অনেক বাচ্চারা দেখবেন যে 6কে 9 করছে, 9কে 6 করছে, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি। এই সংক্রান্ত একটা হিন্দি সিনেমাও হয়েছে আমির খানের, সেটা যদি দেখা যায় তাহলে বোঝা যাবে। তারপর মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে ওই যে পিঠে কুঁজ নিয়ে যারা হাঁটাহাঁটি করছে তারা। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটিস, এখানে আবার দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ দিয়েছে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া আর হেমোফিলিয়া, খুব গুরুত্বপূর্ণ দুটোকে দিয়েছে। তারপরে মাল্টিপল ডিসেবিলিটিস ইনক্লুডিং ডিফ অ্যান্ড ব্লাইন্ড, অ্যাসিড অ্যাটাক ভিকটিম, একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছে যে 2016 অ্যাক্টে, যে অ্যাসিড অ্যাটাক ভিকটিমকেও ডিসেবল হিসাবে গণ্য করা হচ্ছে। তার সাথে সাথে আসছে পার্কিনসন ডিজিজ। এই পার্কিনসন ডিজিজটাকে এতদিন পর্যন্ত ডিসেবিলিটির মধ্যে নিয়ে আসা হচ্ছিল না, এই পার্কিনসন ডিজিজটাকেও ডিসেবিলিটির মধ্যে নিয়ে আসা হয়। আমাদের দেশে যে ভারত সরকারের যে 2011 সালের যে সেন্সাস আছে, এই সেন্সাসে টোটাল পপুলেশন যেটা আছে 2011 সালে, তার মধ্যে 1,49,00,000, 2,68,00,000 ডিসেবল পপুলেশন। তার মধ্যে মেল হচ্ছে 1,49,00,000 আর ফিমেল হচ্ছে 1,18,00,000। তারপরে বিভিন্ন ভাগ আছে, কিন্তু আমরা এটাকে মনে করি যে এটা একটা ধারণা মাত্র,
একটা ধারণা মাত্র। তার কারণটা হচ্ছে যারা এটাকে আইডেন্টিফিকেশন করেছে এনুমারেটররা সেন্সাসের সময়, তাদের সেই প্রশিক্ষণই নাই। কারণ আজকে বলা হচ্ছে যে ডিসেবিলিটি সার্টিফিকেট ভ্যালিড অনলি ফ্রম দি ডিসেবল বোর্ড। তো ডিসেবিলিটি সার্টিফিকেট বোর্ড যখন কনস্টিটিউট হয় এবং সেখানে পার্মানেন্ট ডিসেবিলিটি বোর্ড কনস্টিটিউট হয়ে আসে, সেখানে 4-5 জন স্পেশালিস্ট ডাক্তার থাকে। অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য থাকে হচ্ছে অর্থোপেডিক সার্জন, মেন্টালির জন্য মেন্টালি, তারপরে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তারপরে থাকে হচ্ছে ইএনটি এবং আরো অন্যান্য ডাক্তারকে নিয়ে এই সমস্ত কিছু বোর্ড গঠন হয়। তা যেখানে এতগুলো লোক দরকার পড়ছে, সেখানে এই নিউমারেটর কি করে এই 2.5% ডিসেবলকে ইয়ে করলো, আইডেন্টিফাই করলো। এরা আইডেন্টিফাই করেছে সেগুলোকে যেটা প্রকৃতপক্ষে একদম 100% ডিসেবল। আর বর্তমান পরিস্থিতি হচ্ছে এবার বিশ্ব প্রতিবন্ধীদেরকে নিয়ে আমি বলছি যে 7 বিলিয়ন পিপল ওয়ার্ল্ড পপুলেশন, over 1 billion people in the world have some form of disability, that is 7 in 1, মানে প্রতি 7 জনে একজন করে স্পেশালি কোনো না কোনো ভাবে ডিসেবল। Children with disabilities are almost 4 times more likely to experience violence than non-disabled children. 80% of all people with disabilities live in a developing country. আপনার বুঝতে পারছেন যে 80% টোটাল ডিসেবল, মানে 7 বিলিয়ন পিপলের মধ্যে 1 বিলিয়ন ডিসেবল। আর এই 1 বিলিয়ন ডিসেবলের মধ্যে 80% হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে বসবাস করে। 50% of the disabled person cannot afford health care. এই যে 50%, এদের যে ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক স্ট্যাটাস এত রুগ্ন যে এরা নিজেদের হেলথ কেয়ার মানে দুমুঠো খাওয়ার ব্যবস্থা করতে পারছে না, সেখানে ওষুধ খাবে কি, ট্রিটমেন্ট করবে কি? মোর দ্যান 100 মিলিয়ন ডিসেবল পারসন আর চিলড্রেন। 180টা কান্ট্রি হ্যাভ রাটিফাইড দি কনভেনশন অন দি রাইট অফ দি পারসন উইথ ডিসেবিলিটিস। আমাদের সারা বিশ্বের 180টি দেশ এই কনভেনশন, ইউএনও কনভেনশন তে গিয়ে রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটিস কে সম্মতি দান করেছে। এবং 7 টার্গেটেড অফ দি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, 7টা গোল তৈরি করেছে, যে 7টা গোল যত তাড়াতাড়ি সম্ভব 2030-এর মধ্যে এইটাকে ফুলফিল করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে ঠিক ওইভাবেই বলা হচ্ছে 20 লক্ষ ডিসেবল, কিন্তু বাস্তবে সেটা বলে না। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ঢুকলে পরে ঘরে ঘরে কনজেনিটাল ডিফর্মিটি আর ম্যাল ইল নিউট্রিশনে হচ্ছে সব পোস্ট প্যারাসিস, পোস্ট ইনফেক্টেড প্যারাপ্যারাসিস বলছে এদেরকে, মানে ডায়াগনোসিস হচ্ছে না, করা যাচ্ছে না। তার কারণটা হচ্ছে কি খেয়েছে, খেয়ে দিয়ে যে ওই রকম ভাবে তাদের শারীরিক পরিস্থিতি করে নিয়ে বসে আছে, এইরকম একখানা ব্যাপার স্যাপার। তো আমরা তো মোটামুটি এই আলোচনা করলাম। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের ক্ষেত্রে আমাদের কি পরিস্থিতি আসছে। এইখানে কোভিড-19 অ্যান্ড দ্য ডিসেবল, এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, তা আমি এক্সাম্পলের মধ্যে যাচ্ছি না। সার্বিকভাবে আমরা একটা আলোচনা করতে চাইছি। সার্বিকভাবে আলোচনা করছি যে এখনো পর্যন্ত প্রচুর ডিসেবল ইন্ডিয়াতে। এই জিনিসটাতে যদি পোলিওর মতন জোর দেয়া হতো, তাহলে প্রত্যেকটা প্রতিবন্ধী হাতে একটা করে ডিসেবল কার্ড পেত এবং সে প্রকৃতপক্ষে ডিসেবল হিসেবে তাকে চিহ্নিত করে সে ডিসেবল বলে দাবি করতে পারত। যে জিনিসটাতে কোনো রকম ভাবে জোর দেয়া হচ্ছে না, কোনোভাবে জোর দেয়া হচ্ছে না, এবং 100% ডিসেবিলিটি আইডেন্টিফিকেশন হচ্ছে না। আমরা যখন ন্যাশনাল অ্যাসেম্বলিতে থাকতাম, যেতাম,
এবং টপ বসেরা যখন থাকতো সেখানে আমরা বারবার করে বলেছি যে প্রত্যেকটা ডিসেবলকে আইডেন্টিফিকেশন করা হোক এবং আইডেন্টিফিকেশন করে তাদেরকে একটা ডোসিয়ার দিয়ে দাও। সেই ডোসিয়ারের মধ্যে থাকবে তার জন্ম থেকে এখনকার যেদিন ওখানে গিয়ে উপস্থিত হয়েছে কোনো সেন্টারে তার হিস্ট্রিটা তাকে লেখা থাকবে। না হলে পরে কি হচ্ছে, একটা প্রতিবন্ধী 5খানা ট্রাইসাইকেল পেয়ে যাচ্ছে, কোন প্রতিবন্ধী যে উপস্থিত হতে পারছে না জন্য সে কিছুই পাচ্ছে না, এই ধরনের একটা প্রবলেম অ্যারাইজ করে যাচ্ছে। তারপরে আর একটা জিনিস হচ্ছে যে প্রচুর প্রতিবন্ধীর আধার কার্ড নাই। এখন আধার কার্ড নাই, কিন্তু আপনি একটা জিনিস দেখবেন, পলিটিক্যাল লোকেরা কিন্তু ঠিক তাকে ভোটার কার্ডটা তৈরি করে দিয়েছে। রেশন কার্ড নাই, ভোটার কার্ড আছে, আধার কার্ড নাই, ভোটার কার্ড আছে। মুর্শিদাবাদে যান বা অন্যান্য স্টেটে যান, এই ডিস্ট্রিক্টে যান, সেখানে দেখবেন আপনি যে প্রত্যেকের কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, কিন্তু রেশন কার্ড নাই। আজকে যে এই যে পরিস্থিতি অ্যারাইজ করেছে, এই পরিস্থিতিতে একটি রেশন কার্ড থাকলে পরে কিছুটা খেয়ে বাঁচতে পারতো। আজকে প্রতিবন্ধীরা কি হচ্ছে, কোনো স্ট্যাটিস্টিক্স নাই, কোনো খবর নাই কোনখানে কি হচ্ছে। সেই প্রতিবন্ধীগুলো যে যখন আমরা এই কাজকর্ম আরম্ভ করেছিলাম প্রথম দিকে একদম 1982-83-তে, তখন কি হতো, প্রতিবন্ধীরা তৈরি হতো, প্রতিবন্ধী ঘরের দাওয়াতে ফেলে রাখতো, আস্তে 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 কোনো না কোনো নর্মাল ডিজিজে তারা বিগত হয়ে যেত, কিছুদিন বাড়ির লোক কাঁদাকাঁদি করতো, করার পরে তারপরে তারা শান্ত হয়ে যেত এবং মনে করতো যে ভগবানের বাচ্চা, ভগবান নিয়ে গেছে, আমরা অন্তত কিছুটা শান্তিতে থাকতে পারছি, এইরকম একখানা ব্যাপার সেখানে। আজকে কিন্তু সেই জায়গাটাতে চলে এসছে, কারণ আমরা সব লোকের জন্যই আমরা ব্যবস্থা দেখতে পাচ্ছি, সব লোকের জন্য ব্যবস্থা দেখতে পাচ্ছি, কিন্তু প্রতিবন্ধীদের জন্য কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত চোখে পড়ছে না। কারণ যারা রিলিফ নিয়ে যাচ্ছে তারা স্পেসিফিক ডিসেবল বলে কোনো রিলিফ নেই, আর ডিসেবলরা থাকে সব থেকে আনইকোনমিক জায়গাতে। মনে করুন কোনো টাউনেরই বা কোনো ইয়েতে সর্বশেষের দিকে থাকে, অতদূর পর্যন্ত লোক যাচ্ছে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এদের ডিসেবিলিটি তো একটা সংক্রমণ আছেই, তার সাথেও সাধারণ অসুখ বিসুখও কিন্তু তাদের ক্ষেত্রে লেগে থাকে, যেমন সেরিব্রাল পলসি। তারা লোকজন দেখলে পরে উত্তেজিত হয়ে যায়, মুখ দিয়ে লালা পড়তে থাকে, স্প্যাজম তৈরি হয়ে যায়। এই স্প্যাজম যখন তৈরি হয় তো তখন তার একটু ট্রিটমেন্ট দরকার পড়ে, বা তার জ্বর হলো, সর্দি হলো, এটা তো সাধারণ কমন হতেই পারে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেরিব্রাল পালসির একটু জ্বর সর্দি হলো। মেন্টালি হ্যান্ডিক্যাপ্টের কি হচ্ছে, বিশেষ করে ছেলে না হয় যদি মেয়ে হয়, ভগবানের কৃপায় তো তার বয়স তো, বডি তো বেড়ে যাচ্ছে, মনটা থেকে যাচ্ছে ছোট্ট। ছোটবেলা থেকে তাকে যদি সমস্ত কিছু জিনিসপত্র, ডেইলি লাইভলিহুড যদি তাকে না দেখানো যায়, তো সে তো কাপড় ছাড়াই বাইরে চলে যাবে, তার তো মানসিক কোনো ইয়ে নেই, চিন্তাই নেই, সে তো একদম অল্প বয়সের বাচ্চা। এই যে করোনা ভাইরাস হয়েছে, এই করোনা ভাইরাসে কতগুলো প্রতিবন্ধী আছে যাদেরকে পরিচর্যা করবার কোনো লোক নেই। যে কটা ইনস্টিটিউশন ছিল, যারা এনজিওরা প্রাণপণ করে চেষ্টা করছিল, তারাও নিষ্ফল হয়ে বাচ্চাগুলোকে ম্যাক্সিমামই তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, অথবা খুব কষ্ট করে তারা দিন যাপন করছে। কে হাত ধোয়াবে বারবার, সাবান কে দেবে, তাদের খাওয়ার যে প্রোটিন দরকার পড়ে, নিউট্রিশন দরকার পড়ে, সেই নিউট্রিশন দেওয়া যাচ্ছে না। জেনারেল কোনো অসুখের ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে অসুবিধা, আপনি জেনারেল লোকেই তো কোনো ট্রিটমেন্ট করতে পারছে না, তো সেক্ষেত্রে প্রতিবন্ধীদের ক্ষেত্রে আর কি ট্রিটমেন্ট হবে। তো একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমাদের যখন 7টা থেকে 21টা ডিসেবল কে আইডেন্টিফাই করেছে, আপনারা এই 100% সার্টিফিকেট পেয়ে দেখুক, অন্যান্য সুইজারল্যান্ড দেশটাতে তাদের কিন্তু ডিসেবিলিটির সংখ্যা 21 থেকে 22%, আমাদের ক্ষেত্রে এখন পর্যন্ত সরকারি ডিসেবল রেট হচ্ছে 2.5%।
তার মানেটা কি আপনার সুইজারল্যান্ড থেকে আমরা বেশি ভালো আছি, সামাজিক জীবনযাপন কি সবচেয়ে বেশি? তা নয়। তার ব্যাপারটা হচ্ছে কি তাদের ওয়াইড ওয়াইড ভাবনা চিন্তা। কারণ হয়তো দেখা যাচ্ছে যে মাইনাস লেন্সটা বেশি পুরু, তারাও ডিজেবল হিসাবে, আমাদের দেশেও সেটা করেছে। কিন্তু ঘটনাটা হচ্ছে কি যে আইডেন্টিফিকেশন হচ্ছে না, ডিসেবিলিটি সার্টিফিকেট পাচ্ছে না, ডিসেবিলিটি সার্টিফিকেট না পাওয়ার জন্য আর সেন্ট্রাল স্টেট আছে সবই মেকানিজম, কিন্তু ঘটনাটা হচ্ছে এত স্ক্যাটার্ড ওয়েতে আছে যে কোনো পরিসংখ্যান, একটা নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। আজকে আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরে আমি মনে করি যে আমরা সাধারণ মানুষ হিসাবে যতটা পারি প্রতিবন্ধীর দিকে যদি এগিয়ে যেতে পারি, তাহলে দরিদ্র নারায়ণ সেবা হিসাবে এটাতে চিহ্নিত হবে। ভগবান তারও মঙ্গল করবে, যারা সেবা করবেন তারাও তাদেরকেও মঙ্গল করবে। অনেক ধন্যবাদ। বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। প্রশ্ন থাকে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমি দিয়ে দিয়েছি। কারণ একটা জিনিস হচ্ছে যে ডিসেবিলিটি সার্টিফিকেটটা থাকলে পরে প্রচুর ধরনের বেনিফিট পাওয়া যায়। যেমন 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়া যায়। ডিসেবল চিলড্রেন থাকলে পরে তার ট্রিটমেন্টের জন্য 50,000 টাকা পাওয়া যায়। সেলফ ডিসেবলড হলে পরে তার যদি 80% ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে, তার 1,20,000 টাকা তার সার্টিফিকেট পাওয়া যায়, বেনিফিট পাওয়া যায়। চাকরিতে সংরক্ষণ আছে, কিন্তু ঘটনাটা একটা জিনিস হচ্ছে সংরক্ষণ থাকলেই তো হবে না। বিশেষ করে ক্ষেত্রে, গভর্নমেন্টের ক্ষেত্রে, গভর্নমেন্ট সেক্টরে সেটা তারা হয়তো ফুলফিল করছে, ক্যাটাগরি ওয়াইজ ফুলফিল করছে। ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, হিয়ারিং হ্যান্ডিক্যাপ, অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, এই তিনটের ক্ষেত্রে 1% করে মিনিমাম 3% ডিসেবিলিটি হয়েছে, রেকগনাইজড হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরে হচ্ছে না। আমরা একটা জিনিস আপনাদেরকে জ্ঞাতার্থে জানাই যে রেলের যত ঘোষিকা আছে, সবাই কিন্তু অন্ধ। কি সুন্দর গলা নিয়ে তাদের ঘোষণা করছে, আমরা বাড়ি থেকে বুঝতে পারছি না, কিন্তু সে সমস্ত কিছু ডিসেবল। আর যারা প্রাইভেট সেক্টরে ডিসেবল দেখেন, তারা পূরণ করছে কি, দেখে নিচ্ছে পোস্ট পোলিও প্যারালিসিস হলে পরে তার হাতের ক্ষমতাটা কতটা আছে, যাতে অন্তত কাজ করতে পারে, তাকে নিয়ে যাতে বিব্রত না হতে না হয়। কারণ একটি ডিসেবল থাকলে পরে তাকে তার ব্যারিয়ার ফ্রি এনভায়রনমেন্ট রাখতে হবে। আপনার যদি 3 তলাতে অফিস হয় তাহলে আপনাকে লিফট রাখতে হবে, যদি আপনাকে 1 তলা বাড়ি হয় তাহলে র্যাম্প তৈরি করতে হবে। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে জিনিসটা আমি এর মধ্যে আনিনি, আমাদের পশ্চিমবঙ্গে সেই জিনিসটা খুব একটা সাকসেসফুল হয়েছে, সেটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2014। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2014 আগে থেকেই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু জিরো রিজেকশন পলিসি নিয়েই কাজকর্ম করছিল। যদিও আপনার সর্বশিক্ষা মিশনের বেশ কিছু প্রথম দিকে একটু গোলমাল হয়েছিল, নয়ছয় হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই জিনিসটাকে খুব টাইট দিয়ে জিরো রিজেকশন পলিসি নিয়ে কাজকর্ম করত। জিরো রিজেকশন পলিসি মানে কিরকম, যে কোনো বাচ্চা স্কুলে এসে হাজির হলে পরে তাকে ভর্তি নিতেই হবে, তাকে বয়স দেখা চলবে না। আপনাকে একটা ইন্টারাপ্ট করছি আর কি, মানে আমাদের সময় হয়ে গেছে, 9:30 বেজে গেছে। আমাদের অনুষ্ঠান ছিল 9টা অবধি, তারপরে প্রশ্ন উত্তর। তো আজকে যেহেতু আমাদের ইতিমধ্যেই না দেরিতে শুরু হয়েছে, কিন্তু অসাধারণ আলোচনা করেছেন, প্রচুর তথ্য সম্বলিত আলোচনা। আমার মনে হয় এই মুহূর্তে এখানে আমাদের সাথে রয়েছেন
শিজ্ঞান সান্যাল মিউনিক থেকে, জার্মানি, এবং বিদ্যুৎ দেবনাথ আমাদের প্ল্যাটফর্মের আহ্বায়ক। হ্যাঁ, তারা যদি দু এক কথা বলে আজকের প্রোগ্রামটা শেষ করেন, তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো প্রোগ্রাম শেষ করি। ঠিক আছে, ঠিক শিজ্ঞান ঠিক ঠিক স্যার, আপনি বলুন, আপনার কোনো প্রশ্ন ছিল আপনার? আমার মনে হয় আছে আপনার ইমেল এবং টেলিফোন নাম্বার অনেক দর্শক জানতে চেয়েছেন, আমরা সেগুলো দিয়ে দিয়েছি। সমস্তই ফেসবুক পেজে রাখা থাকবে, ওনারা পরে যোগাযোগ করবেন। যার যেটা দরকার পড়বে আপনি ইমেল আইডি আর টেলিফোন নাম্বার দিয়ে দিন। যে প্রশ্ন থাকবে আমি চেষ্টা করবো আপনার শুধু খালি রিপ্লাই দেওয়া নয়, তার সাথে সাথে তারা যাতে সার্থক বেনিফিটটা পায়, সেই বেনিফিটটা পাওয়ার বন্দোবস্ত, যদি সে কোনো বেনিফিট পাওয়ার জন্য জিজ্ঞাসা করছে, হয়তো তার সাথে ফর্মটাও আমি পাঠিয়ে দিলাম। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, শিজ্ঞান সান্যাল হ্যাঁ, না মানে আমি শুধু এই বলবো, প্রশ্ন করছি না, আমার কয়েকটা প্রশ্ন ছিল, সেগুলো আমি আপনাকে পরে লিখে জানাবো। প্রথমে তো হচ্ছে অজস্র ধন্যবাদ, খুবই মনোজ্ঞ আলোচনা করেছেন আপনি, কারণ বিষয়বস্তুটা খুব একটা কি বলবো অ্যাট্রাকটিভ সেরকম তো নয়, হ্যাঁ, কিন্তু সেই বিষয়বস্তু নিয়ে আপনি যেভাবে এমপ্যাথি এবং তথ্য দিয়ে যেভাবে আলোচনা করলেন, আমি তো মানে প্রায় স্পেল বাউন্ড হয়ে শুনলাম পুরো 1 ঘন্টা। অসাধারণ। আমার কিছু প্রশ্ন থাকবে, মানে প্রতিবন্ধী সংক্রান্ত আইন এবং প্রতিবন্ধী সংক্রান্ত সমাজ সচেতনতা নিয়ে আমি আপনাকে আলাদা করে লিখে জানাবো। শুধু একটা কিউরিয়াসিটি সামলাতে পারছি না, আপনি আপনার স্ট্যাটিস্টিক্সে জানালেন যে, যদিও এটা জাস্ট ধারণার জন্যই, মেয়ে প্রতিবন্ধীদের সংখ্যা 1,18,00,000 ভিজাবি ছেলে প্রতিবন্ধীদের সংখ্যা 1,60,60,59,00,000। এখন এই যে তফাৎ, এটা কি প্রাকৃতিক, মানে কনজেনিটাল তফাতেও দেখা যায় এই মানে রেশিও ডিফারেন্স, নাকি মেয়েরা অপেক্ষাকৃত ভাবে? না, আমি স্যার একটা জিনিস আপনাকে বলি, এর মধ্যে কতগুলো জিনিস আছে। 1 নম্বর জিনিস হচ্ছে যে পোলিওমাইলিটিস ক্ষেত্রে কিন্তু কাউকে ছাড় দেয়নি, সমপরিমাণ আছে, কিন্তু ছেলেরা বেড়ে যাচ্ছে, মেয়েরা কমে যাচ্ছে। এই কারণ হচ্ছে যে ট্রমাটিক প্যারাপ্লেজিক বলে একটা জিনিস আছে। মেয়েরা গাছে ওঠে না, ছেলেরা গাছে ওঠে, বাই প্রফেশন গাছে ওঠে। গাছ থেকে পড়ে গেলে পরে ট্রমাটিক প্যারাপ্লেজিক, কারণ স্পাইনাল কর্ডে একটুখানি টোকা লাগলে পরে সঙ্গে সঙ্গে ট্রমাটিক প্যারাপ্লেজিক হয়ে গেল, বেড়ে গেল সংখ্যা। অ্যাক্সিডেন্ট, যত অ্যাক্সিডেন্ট হচ্ছে ম্যাক্সিমামই ছেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মেয়ে অ্যাক্সিডেন্ট কটা দেখছেন আপনি রাস্তায়? তো এই ধরনের কতগুলো জিনিস আছে যেগুলো একচেটিয়া ছেলেতে, হ্যাঁ, সেই কারণে ছেলেদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। মেয়েদেরা অনেকটা কনজারভেটিভ, এরা ঘরে থাকে এবং খুব শান্তশিষ্ট। প্রত্যেকটা জিনিসই দেখবেন, একটা ছেলে হেঁটে যাচ্ছে আর একটা মেয়ে হেঁটে যাচ্ছে, এর মধ্যে পার্থক্য আছে। আপনারা দেখবেন যে মেয়েরা হাঁটছে কনজারভেটিভ, ছেলেরা হাঁটছে তাদের নির্দিষ্ট গতি অনুযায়ী বা তাদের অনুযায়ী। আর বিশেষ করে কতগুলো প্রফেশনাল হ্যাজার্ড আছে, যেমন কাঁসা শিল্পে। আপনার মুর্শিদাবাদে যান, খাগড়া অঞ্চলে কাঁসা শিল্প আছে, নবদ্বীপে যান, কাঁসা শিল্প আছে। কাঁসা মানে কাঁসার বাটি, গ্লাস, থালা তৈরি করে। তার যে কেমিক্যাল, যখন ওটাকে তৈরি করা হয়, গলানো হয়, তখন যে কেমিক্যালটা আসে সেটা ডাইরেক্ট টিভি তৈরি করে ফেলে। মুর্শিদাবাদের বিড়ি শিল্প, সব টিভি। এই যে কলিয়ারিতে, ইয়েতে, আমাদের বীরভূমে যান যারা পাথর ক্র্যাশার, তারা সব কটাকে কিন্তু ওই যে ফুসফুস সংক্রান্ত রেসপিরেটরি প্রবলেম, কারণ সূক্ষ্ম ঘুরা, যারা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে, তারা ম্যাক্সিমাম মেয়ে, এই সেক্টরগুলিতে মেয়ে থাকে না, সবই ছেলে। সুতরাং এই হিসাবে আমি আপনাকে বলছি যে এইটা ছেলেদের সংখ্যাটা বেশি, মেয়েদের সংখ্যাটা কম। ধন্যবাদ। আচ্ছা, বিদ্যুৎ দেবনাথ, আপনি অডিওটা অন করে একটু বলে আজকে প্রোগ্রামটা শেষ করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। প্ল্যাটফর্ম থেকে মহন্ত বাবুকে অশেষ ধন্যবাদ।
যে একটা মানবিক জায়গা থেকে যে কথাগুলো উনি বলে গেলেন, সেটা আমরা অনেকেই জানতাম না। যারা এই স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সময়ে দীর্ঘদিন ধরে করে আসছে তারা জানতো না, এবং যারা জানে তারাও বোধহয় এটার থেকে আরেকটু বেশি বেশি করে জানলো। এবং কাছাকাছি যেসব সংগঠনগুলো আছে সেইগুলোকে আমরা উদ্যোগী হয়ে আমরা একসাথে করতে পারি কিনা মহন্তবাবুর সাহায্যে সহযোগিতায়, সেটা আমাদের একটা লক্ষ্য থাকবে। আমি মহন্তবাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি তো আমাদেরই লোক, সুতরাং আমরা একসাথে থাকবো। ঠিক, থ্যাংক ইউ। নমস্কার, আজকের মতো প্রোগ্রাম শেষ করা হচ্ছে।